আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাস্তব সংখ্যা ও অসমতার প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লেকচারটা শুরু করার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, বর্তমানে পড়াশোনা করছি রুয়েটে এবং ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। তো আজকে আমরা মেইনলি এই চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারটা শুরু করার রিজন কি, দেখো মোটামুটি 25 ব্যাচ পর্যন্ত যারা অলরেডি এইচএসসি এক্সাম দিছে তাদের সবার জন্য শর্ট সিলেবাস ছিল। এইচএসসি 26 এবং এইচএসসি তোমার 27 ব্যাচ থেকে কি ফুল সিলেবাস চালু হয়েছে, মানে 26 ব্যাচ থেকে ফুল সিলেবাস চালু হয়। তো 26 ব্যাচদের জন্য মোটামুটি 20টা চ্যাপ্টার আছে ম্যাথের এবং 27 ব্যাচের জন্য 20টা চ্যাপ্টার। এখন দেখা যাচ্ছে কি যে অনলাইনে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত যে 12টা চ্যাপ্টার, সেগুলার পুরো ভালো ভিডিও থাকলে বা ডিটেলস ভিডিও থাকলেও এই যে শর্টের বাইরে যে চ্যাপ্টার গুলো আছে সেগুলার কিন্তু ভালো বা ডিটেলস এর ভিডিও নাই। তো সেইগুলোর জন্য আমি তোমাদের জন্য যে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলা ডিটেলস ভিডিও বানাবো। তো ভিডিওগুলোর দ্বারা আশা করি তোমরা উপকৃত হবে এবং এই ভিডিওগুলোর মাধ্যমে তুমি তোমার বোর্ড পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যা যা লাগে আর কি, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ সবকিছুই তোমার কভার হয়ে যাবে। তো আশা করি এই চ্যাপ্টার গুলা তোমরা আমার সাথে কন্টিনিউয়াস করবা এবং একটার পর একটা সিকোয়েন্স ওয়াইজ আমার চ্যানেলে প্লে লিস্ট থাকবে বানানো। তো তোমরা সিরিয়াল ওয়াইজ ভিডিও গুলা দেখবা। তো আজকে আমরা এই চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি, যেটা ম্যাথ সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, বাস্তব সংখ্যা ও অসমতা। তো মেনলি দেখো, সংখ্যা সংখ্যা আসলে মূলত কয় রকম? সংখ্যা দুই রকম, একটা বাস্তব সংখ্যা, একটা অবাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যা নিয়ে আমাদের এই চ্যাপ্টার, আর অবাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের জটিল সংখ্যা নামে একটা চ্যাপ্টার আসবে ম্যাথ সেকেন্ড পেপারে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো আজকে আমরা এই বাস্তব সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো। বাস্তব সংখ্যা মূলত কি? বাস্তব সংখ্যা মূলত কি আমি একটু এখানে লিখি, দেন তোমাদেরকে বোঝাচ্ছি। বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা সকল ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা, মূলক সংখ্যা, অমূলক সংখ্যা, যত রকমের সংখ্যা আছে পৃথিবীতে সবগুলা সংখ্যাকে নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয় এবং বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বার আর দ্বারা প্রকাশ করা হয় এভাবে। তো বাস্তব সংখ্যার অন্তর্গত কি কি? ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা এবং পৃথিবীতে যত রকমের সংখ্যা আছে সবগুলো বাস্তব সংখ্যার অন্তর্গত। এখন ধরো আমি যদি বলি 5/2, এটা কি একটা মূলদ সংখ্যা? আচ্ছা, এটাও কিন্তু একটা বাস্তব সংখ্যার অন্তর্গত। তো তুমি যে কোনো ধরনের সংখ্যা নাও না কেন সবগুলোই বাস্তব সংখ্যার অন্তর্গত এবং এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসো অবাস্তব সংখ্যা। কখন একটা সংখ্যা অবাস্তব সংখ্যা হয়? একটা সংখ্যা কখন অবাস্তব সংখ্যা হয়? তুমি দেখবা রুটের ভেতরে যদি আমি মাইনাস মান দিই বা ঋণাত্মক মান দিই, রুটের মধ্যে কি মান দিলাম? ঋণাত্মক মান দিলাম, তখন দেখবা ম্যাথ অসংজ্ঞায়িত হয় বা অসংজ্ঞায়িত ফরম্যাট আসে। তো এই ধরনের সংখ্যাকে তখন আমরা বলবো কি? অবাস্তব সংখ্যা। তো আশা করি বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা কি জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন দেখো, এই বাস্তব সংখ্যার আন্ডারে তাইলে আমি কি বলতে পারবো না 1 স্বাভাবিক সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা, 5/2, -2/5, এরকম যত ধরনের সংখ্যা আছে সবগুলাই কি বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা মূলত কি? অবাস্তব সংখ্যা রুটের মধ্যে মাইনাস মান, সেগুলো অবাস্তব সংখ্যা। এরপরে বাস্তব সংখ্যাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাইলে আসবে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা আবার দেখো দুই রকম, একটা ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা। ঠিক তেমনি ভাবে অমূলদ সংখ্যাও দুই রকম, একটা ট্রান্সেভেন্নাল আর একটা বাকিগুলা। এগুলা কি বোঝাচ্ছে আমি তোমাদেরকে বোঝাচ্ছি সিরিয়াল ওয়াইজ। দেন দেখো, পূর্ণ সংখ্যাকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে পাবো স্বাভাবিক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, তো আমরা ফার্স্টে মূলদ সংখ্যা থেকে শুরু করি। হ্যাঁ, মূলদ সংখ্যা জিনিসটা কি? মূলদ সংখ্যা আমাদের 9-10 এর সংজ্ঞা অনুসারে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। কি p/q আকারে প্রকাশ করা যায়? এখন আমরা এটার একটা ভালো সংজ্ঞা শিখবো। সেটা কি? সেটা মূলদ সংখ্যা একটা নির্দিষ্ট মান পাবো বা যেটার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে, অর্থাৎ ডিফাইন ভ্যালু এবং একটা প্যাটার্ন। ডিফাইন ভ্যালু এবং কি থাকবে? এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে ভাইয়া। তখন সেই জিনিসটাকে বলা হয় মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যা নির্দিষ্ট কোনো ভ্যালু থাকবে না এবং
নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করবে না, অর্থাৎ নো ডিফাইন ভ্যালু, নো ডিফাইন ভ্যালু, তারপর হচ্ছে নো প্যাটার্ন, কোন প্যাটার্ন কি করবে না, তারা ফলো করবে না। এখন আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিই কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা অমূলদ সংখ্যা, বা কোন ধরনের সংখ্যাগুলো মূলদ সংখ্যা, কোন ধরনের সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো আমি একটা এক্সাম্পল নেই। ধরো আমি তোমাকে বলতেছি মূলদ সংখ্যা, যেমন 4/2। তো এটাকে যদি আমরা 2 দ্বারা কাটাকাটি করি, দেখো তো লিখতে পাবো না 2/1, তাহলে আলটিমেট আসতেছে কত, 2। অর্থাৎ আমি এখানে কি পাচ্ছি, একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। এই যে এই ধরনের পূর্ণ সংখ্যা যদি আমি পাই, তখন সেটা কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে। তারপরে আরো এক্সাম্পল দেখি আমি, ধরো সাপোজ 1/3, এটাকে যদি আমরা কাটাকাটি কি আর করা পসিবল না। তো এটাকে যদি আমরা দেখো ভাঙি, তখন এরকম আসে 0.333, এভাবে চলতেই থাকে। তার মানে দেখো তো এই সংখ্যাটা কি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে না, যে 3 পর আবার 3, আবার 3, আবার 3, এইভাবে কি অসীম সংখ্যক পর্যন্ত 3 চলতে থাকবে। তো এই জিনিসটা কি একটা নির্দিষ্ট প্যাটার্ন যেহেতু ফলো করতেছে, দুঃখিত, তাই এটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যাটা মূলত কি, অমূলদ সংখ্যাটা মূলত কি, দেখো অমূলদ সংখ্যা হবে এরকম। ধরো সাপোজ আমি বলতেছি √2, এটার মান যদি আমরা বের করে দেখবো 1.4140 ইত্যাদি ইত্যাদি চলতে থাকবে, কিন্তু মানগুলা কি কোনো হচ্ছে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে না, তখন সেই সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যেমন √3, দেখো মান বের করে দেখো, এগুলা কিন্তু আসবে হচ্ছে ভাইয়া কি অমূলদ সংখ্যা। আচ্ছা, অর্থাৎ রুটের মধ্যে যে সংখ্যাগুলা থাকবে সেগুলা মূলত কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন আমি যদি বলি √4, তাইলে এটা কি ভাইয়া মূলদ না অমূলদ? আমি যেহেতু বলছি রুটের মধ্যে থাকলে সেটা কি অমূলদ। আচ্ছা, এটা কি অমূলদ হবে? অবশ্যই না, কারণ √4 মানে কত, 2। আমি কি পাচ্ছি ভাইয়া, পূর্ণ সংখ্যা পাচ্ছি। দ্যাট মিনস এই জিনিসটা আমার কি হবে, মূলদ। এই জিনিসটা হবে মূলদ। তার মানে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না, যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়, তারা কি হবে, মূলদ সংখ্যা। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল আমরা নিই। দেখো যে আমি যদি পায়ের ভ্যালু লিখি, পাই, এই পায়ের মান কত, 3.1416। এটা কিন্তু অসংখ্য মান আছে, 3 লক্ষ ঘর পর্যন্ত পায়ের মান পাওয়া যায়। তো 3.1415 এরকম মান চলতে থাকবে। তো এই জিনিসটা একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে না। আবার আমি যদি এর মান লিখি, অর্থাৎ হচ্ছে এপসাইলন, এটার মানও যদি বের করি, দেখবো অনির্দিষ্ট মান আসবে। এই ধরনের প্যাটার্নের যে মান, সেগুলাকে আমরা নর্মালি কি বলবো, অমূলদ। অমূলদ। আশা করি আমরা বুঝতে পারছি। মূলদ এবং অমূলদের উদাহরণ। তাইলে আমরা দেখো এইখানে যদি এই চার্টে লিখি মূলদ মানে কি, তাহলে মূলদ মানে অবশ্যই হচ্ছে কি হইতে হবে, p/q আকারে প্রকাশ করতে পারবো। তারপর পূর্ণ সংখ্যা হইতে হবে, পূর্ণ সংখ্যা বা ইত্যাদি এই ধরনের জিনিসপত্র হইতে হবে। আরেকটা কথা, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং এখানে একটা দাগ দেওয়া থাকে এইভাবে। এবং অমূলদ সংখ্যাকেও সেম, এই কিউ কিন্তু এখানে দাগ এবং এখানে একটা কি দেওয়া থাকবে, এই যে উপরে একটা এরকম চিহ্ন দেওয়া থাকবে। এটা হচ্ছে অমূলদ সংখ্যার প্রকাশ, এটা হচ্ছে মূলদ সংখ্যার প্রকাশ। আশা করি এর প্রকাশভঙ্গিটা বুঝতে পারছি। এখন এই অমূলদ সংখ্যার মধ্যে তাহলে কি আসতেছে, ট্রান্সেভেন্নাল আর বাকিগুলা। এই ট্রান্সেভেন্নাল মূলত কি, ট্রান্সেভেন্নাল গুলা মূলত কি, এই যে পাই, এপসাইলন, এই ধরনের যে জিনিসগুলো আছে, এগুলাকে বলা হয় ট্রান্সেভেন্নাল। আর বাকিগুলা বলতে আমি কি বোঝাচ্ছি, বাকি যেগুলো আছে সেগুলা কি অ্যাকচুয়ালি যে রুটের মধ্যে মান বা অন্যান্য যে ধরনের প্যাটার্ন যেগুলো হচ্ছে ফলো করে না, সেই সবগুলা পড়বে বাকিগুলার আওতায়। আশা করি আমরা এই ক্লাসিফাইটা বুঝতে পারছি। এরপরে দেখো মূলদের যে ক্লাসিফাই, ভগ্নাংশ, এই যে যেমন এটা একটা ভগ্নাংশ না, 5/2, যেমন হচ্ছে এখানে আমরা বলতে 2/5। এই যে এই ধরনের ভগ্নাংশ থাকবে। পূর্ণ সংখ্যা অর্থাৎ হচ্ছে আমার +1, -1, 2, এই ধরনের সংখ্যাগুলো কি আমার পূর্ণ সংখ্যা। আশা করি এই এক্সাম্পল গুলো আমি কি বুঝতে পারছি। এখন দেখো এই পূর্ণ সংখ্যাকে আবার মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে শূন্য এবং একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা, এই জিনিসগুলো আসলে কি বোঝায় আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ফার্স্টে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, আচ্ছা, স্বাভাবিক সংখ্যা আসলে কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় হবে, শূন্য থেকে বড় হবে এবং এবং সকল ধনাত্মক, শূন্য থেকে বড় মানে কি ধনাত্মক না, তাহলে এই কথাটা লেখার দরকার নেই। শূন্য থেকে বড় হবে এবং পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যা, বা আমি বলতে পারবো সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। দেখো তো
5/2 এটা কি পূর্ণ সংখ্যা? অবশ্যই পূর্ণ সংখ্যা না। কিন্তু আমি যদি বলি 3, এটা কি একটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা। আচ্ছা, -3 তো পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে শূন্যর থেকে বড় পূর্ণ সংখ্যা, মানে এইভাবে চলবে না 1 2 3 4 এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত, এবং এই ইনফিনিটিটা অবশ্যই ধনাত্মক ইনফিনিটি হবে। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এবার দেখো, এই যে স্বাভাবিক সংখ্যা, এটাকে মূলত এন দ্বারা প্রকাশ করা হয়। এন মিনস হচ্ছে ন্যাচারাল নাম্বার। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন দেখো, স্বাভাবিক সংখ্যা যদি আমরা বুঝে যাই, ঋণাত্মক সংখ্যা কাকে বলে এটা তো আশা করি তোমাদের বোঝানো লাগবে না। শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট যে কোনো সংখ্যা, ধরো আমি একটা সংখ্যাকে বলতেছি, সংখ্যাটা হচ্ছে এক্স, যেই এক্সটা কার থেকে ছোট? শূন্য থেকে ছোট, তাইলে এই ধরনের সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। এখন এই ঋণাত্মক, এটা যেহেতু পূর্ণ সংখ্যার আন্ডারে পড়তেছে, তাই হবে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন কি মাইনাস ধরো 5, মাইনাস ধরো 4, -3, এভাবে চলতে চলতে -1 এরকম। আর এর আগে যদি আমি এভাবে চলতে থাকি ∞ পর্যন্ত, এই ধরনের সংখ্যাগুলাকে আমরা কি বলবো ভাইয়া? ঋণাত্মক সংখ্যা। আশা করি আমরা বুঝতে পারছি। আর শূন্য, শূন্য তো নিজে একটা শূন্য, এটা তো আসলে বোঝানোর কিছু নাই। এবার আসো অঋণাত্মক সংখ্যা কি? অঋণাত্মক সংখ্যা কি, এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভালো কনফিউশন আছে। অঋণাত্মক সংখ্যা কি এটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। বাস্তব সংখ্যা হবে এবং মাইনাস চিহ্ন মুক্ত হবে। আচ্ছা, বাস্তব সংখ্যা এবং মাইনাস চিহ্ন মুক্ত। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা এই যে ক্লাসিফাই গুলো পড়লাম, এর মধ্যে বাস্তব সংখ্যা হবে এবং মাইনাস চিহ্ন মুক্ত হবে। তার মানে কি আমি বলতে পারবো না এই যে 5/2 এটা একটা অঋণাত্মক সংখ্যা? আমি কি বলতে পারবো না 2 এটা একটা অঋণাত্মক সংখ্যা? আমি কি বলতে পারবো না 0 এটা একটা অঋণাত্মক সংখ্যা? অবশ্যই বলতে পারবো। কারণ কি 0 একটা অঋণাত্মক সংখ্যা? কিসের জন্য? কারণ এইটার আগে কি দেখো ভাইয়া, কোনো নেগেটিভ সাইন নাই এবং এটা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। আমি যদি বলি 1/3 এটা তো একটা অমূলক সংখ্যা, এটা বাস্তব সংখ্যার আন্ডারে পড়ে না? অবশ্যই পড়ে। তাও কিন্তু এটা কি অঋণাত্মক সংখ্যা। আমরা কিন্তু 9 10-এ বা এতদিন যাবত যা জানছি, সেটা হচ্ছে শূন্য একটা অঋণাত্মক সংখ্যা, আর বাকি যে কিছু অঋণাত্মক সংখ্যা হইতে পারে এই জিনিসটা আমাদের নলেজে নাই। তো আমরা এখন থেকে মাথায় গেঁথে নিব, বাস্তব সংখ্যাই হবে অঋণাত্মক সংখ্যা, শুধুমাত্র মাইনাস চিহ্ন যুক্ত যে বাস্তব সংখ্যাগুলো আছে সেগুলা হবে না। আশা করি এই ক্লাসিফাই গুলো আমরা বুঝতে পারছি। তো এখন আমরা এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রপার্টিজ দেখবো। প্রপার্টিজ গুলোর মধ্যে একটা হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে বলছে স্বাভাবিক সংখ্যা এন এটা সাবসেট অফ জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যার একটা সেট। কেন আমি এই কথা বললাম পূর্ণ সংখ্যার একটা উপসেট? দেখো, এই যে স্বাভাবিক সংখ্যা, এটা কার একটা অংশ? এটা পূর্ণ সংখ্যার কিন্তু একটা অংশ। দেখো, এই যে পূর্ণ সংখ্যার কিন্তু একটা অংশ, এছাড়াও কিন্তু পূর্ণ সংখ্যার আরো অনেক অংশ আছে। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি এই যে স্বাভাবিক সংখ্যা এন, যেটা কার একটা উপসেট? এটা হচ্ছে জেড বা পূর্ণ সংখ্যার উপসেট। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আবার ঠিক তেমনি ভাবে দেখো তো, এই পূর্ণ সংখ্যাটা কার উপসেট? পূর্ণ সংখ্যাটা কি মূলদ সংখ্যার উপসেট না? তাই এখানে লেখা হয়েছে এই যে কিউ এর উপসেট হচ্ছে আমার পূর্ণ সংখ্যা জেড। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, এই জিনিসটা আমাদের এমসিকিউ তে আসে, আমাদেরকে মাথায় রাখতে হবে এই জিনিসটা। এরপরে 2 নম্বর প্রপার্টিজ দেখো, বলছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ সংযোগ সেট যদি আমরা করি তাহলে আমরা বাস্তব সংখ্যা পাবো। দেখো তো এই চারটার দিকে, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, এটা মূলত এই দুইটা নিয়ে গঠিত হয় কি? বাস্তব সংখ্যা না? তাইলে কি আমরা এই দুইটার ইউনিয়নে বাস্তব সংখ্যা পাবো না? অবশ্যই বাস্তব সংখ্যা পাবো। এটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টিজ। এরপর আসো 3 নম্বর, দেখো মূলদ সংখ্যা এবং হচ্ছে অমূলদ সংখ্যার ছেদ বা ইন্টারসেকশন। ইন্টারসেকশনে আমরা কিন্তু কি পাচ্ছি? দেখো, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ছেদ বা ইন্টারসেকশন। ইন্টারসেকশন নেওয়া মানে কি? কমন উপাদান নেওয়া। এইখানে দেখো তো, মূলদ সংখ্যার আন্ডারে আছে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা, অমূলদের আন্ডারে আছে ট্রান্সেভেন্ডাল এবং বাকিগুলা। এই দুইটার মধ্যে কি কোনো কমন উপাদান আছে? নাই। কমন উপাদান না থাকলে তখন আমরা কি লিখি? শূন্য। তো এখানে কিন্তু শূন্য লেখা যাবে না, কারণ এটা যেহেতু সেটের ব্যাপার স্যাপার, শূন্য লেখা মানে শূন্য কিন্তু নিজের একটা উপাদান। এখানে আমাদের লিখতে হবে ফাঁকা সেট। ফাঁকা সেটকে নরমালি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, অথবা এই যে ফাই চিহ্ন এটা দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা জানি, 9 10 সেট ফাংশনে দেখছি। তো আশা করি এই প্রপার্টিসটা আমরা বুঝতে পারছি।
আর এইখানে যে এটা কি ছিল, এটা হচ্ছে ইউনিয়ন মানে সংযোগ। সংযোগ মানে কি, সবগুলার কমন উপাদান। তাইলে বলো তো, মূলদের মধ্যে এই দুইটা আছে, অমূলদের মধ্যে এই দুইটা আছে, এগুলা সবগুলা নিয়ে কি বাস্তব সংখ্যা পাচ্ছি না? অবশ্যই বাস্তব সংখ্যা পাচ্ছি। এই প্রপার্টিস গুলো আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা এই দুইটা এমসিকিউ সলভ করব, তাইলে আমাদের একটু বেসিক বিল্ড আপ হবে। দেখো বলছে নিচের কোনটা মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার মধ্যে কি থাকবে দেখো তো, ভগ্নাংশ থাকবে অথবা পূর্ণ সংখ্যা থাকবে। এই যে একটা ট্রান্সেভেনাল, এটা তো বাদ। এই যে পাই, এই পাইও একটা ট্রান্সেভেনাল, এটাও বাদ। এই যে এখানে দেখো, মূলদ সংখ্যার মধ্যে হয় ভগ্নাংশ থাকতে হবে অথবা পূর্ণ সংখ্যা থাকতে হবে। আমি বলছিলাম মূলদ সংখ্যার সংজ্ঞার সময় যে মূলদ সংখ্যার সময় একটা ডিফাইন ভ্যালু থাকবে বা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে। দেখো তো, এখানে 41425196, এটা কি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে? আমাকে কি দিয়ে দিচ্ছে নির্দিষ্ট প্যাটার্ন? না। তাহলে এটা কি হবে? এটাও বাদ। এবার দেখি তো এটা হয় কিনা। এই দেখো 0.323232 এভাবে চলতে আছে, তার মানে অসীম সংখ্যক পর্যন্ত 3 টু আকারে চলতে থাকবে। তার মানে এটা কি একটা আমার হচ্ছে ডিফাইন ভ্যালু দিচ্ছে বা ডিফাইন প্যাটার্ন দিচ্ছে, যার কারণে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আশা করি এমসিকিউটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, পরের এমসিকিউটা দেখো, √9 একটা কি? আচ্ছা, রুটের মধ্যে থাকলে সেই সংখ্যাটা কি ছিল? আমি বলছিলাম অমূলদ সংখ্যা। আচ্ছা, কিন্তু একটা কন্ডিশন আছে, এটা দেখে আবার তোমরা যদি অমূলদ দাগায় দাও তাহলে তোমার উত্তর হবে ভুল। কারণ কি কন্ডিশন আছে? আমি বলছি রুটের মধ্যে যেই সংখ্যাগুলো আছে সেগুলাকে যদি বর্গমূল করে মানে বর্গমূল করে আমার পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তখন সেগুলাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। দেখো তো, √9 এটার মান কত? অ্যাকচুয়ালি 3 না, যেটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে কি এটা অমূলদ হবে? অমূলদ হবে না। দেখো তো, এটা কি মূলদ হবে? হ্যাঁ, অবশ্যই মূলদ হবে, যেহেতু মূলদের মধ্যে কি আছে? পূর্ণ সংখ্যা আছে। এবং স্বাভাবিক সংখ্যা হবে? অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে। কারণ স্বাভাবিক সংখ্যা কি, যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 থেকে বড় 1 2 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত কি চলতে থাকবে। তার মানে এটা স্বাভাবিক সংখ্যা হবে। অর্থাৎ 1 ও 3 হচ্ছে, তুমি আবার মূলদ দেখার সাথে সাথে মূলদ দাগাই দিও না, কারণ স্বাভাবিকটাও আমাদের চেক করা লাগবে। তার মানে যেহেতু 1 ও 3 হচ্ছে, এটা 4 নম্বর অপশনে আছে, আমার অ্যান্সার হচ্ছে 4। আশা করি আমরা এই এমসিকিউটা বুঝতে পারছি। তো চলো এবার আমরা আমাদের ছোটবেলা অর্থাৎ 9-10 যে ম্যাথ করছি, একটা গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, যে প্রমাণ করো যে √2 একটা অমূলদ সংখ্যা, প্রমাণ করো যে √3 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা। এই ধরনের যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথের একটা প্রমাণ করব। এবং এই ম্যাথটা মেজরিটি অফ দ্য স্টুডেন্ট আমরা কি করতাম? মুখস্থ করতাম। আমাদের টিচাররা আমাদের বলতো যে এই জিনিসটা তোমরা মুখস্থ করে নিও। তো আমরা এটা বুঝে বুঝে ফিল করে ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো আসো ম্যাথটা সলভ করি। তো দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো যে √5 একটা অমূলদ সংখ্যা। এখানে শুধুমাত্র যে √5 না, এরকম টাইপস এর অনেকগুলো দিতে পারে, যেমন √3, √7, তারপর ধরো এরকম দিলাম কিউবিক √5। এই যে এইগুলা সব একটা অমূলদ সংখ্যা আমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করব, এবং এগুলা সিমিলার টাইপের ম্যাথ তোমরা হচ্ছে বাছাই করবা। তো এই যে এই টাইপ কিউবিক রুট, তারপর হচ্ছে এই যে এখানে পাওয়ার 4 আছে, এই ধরনের যে জাতীয় জিনিসগুলা, তো এগুলা আসলে মেনলি দেয় না আমাদের পরীক্ষায়। তারপরেও আমরা হচ্ছে এটা টাইপটা বলে দেবো যে কিভাবে করলে তোমরা বাই এনি চান্স যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে, তাহলে তোমরা সলভ করতে পারবা। তো দেখো, ফার্স্টে হচ্ছে বলছে √5 একটা অমূলদ সংখ্যা। আমরা যদি একটু চিন্তা করি যে √5, ফার্স্টে দেখো 5-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা আমরা নিব। 5-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 9। তাহলে আমি দিলাম গ্রেটার দেন 9। আচ্ছা, এরপরে দেখো 5-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা? অবশ্যই 4। তাহলে আমি লিখবো 4। আমরা এইভাবে আগে হচ্ছে নিয়ে নিব যে হচ্ছে যে সংখ্যাটা আছে, এই যে রুটের ভেতরে যে সংখ্যা আছে সেটা নিব, তার থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা নিব, এবং হচ্ছে বামে কি তার থেকে ছোট যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা নিব। এরপরে আমার হচ্ছে ইচ্ছা হয়েছে, আমি কি করলাম? রুট করলাম। তাহলে আমি যদি রুট করি, তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো 2, 2 এর থেকে √5 বড়, এবং হচ্ছে 3 থেকে ছোট। এখন দেখো তো, 2 এর থেকে বড় এবং 3 থেকে ছোট এরকম কোন পূর্ণ সংখ্যা পাওয়া যায় কিনা? আচ্ছা, 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট এরকম কোন পূর্ণ সংখ্যা কি আছে আদৌ? নাই। তাহলে দেখো তো, এই √5 কি পূর্ণ সংখ্যা হবে? √5 পূর্ণ সংখ্যা হবে না। তার মানে এই যে মূলদের একটা পার্ট পূর্ণ সংখ্যা, এই জিনিসটা কি √5 হচ্ছে না। তাহলে আমি কি বলতে পারবো না? অতএব √5 পূর্ণবর্গ, আচ্ছা পূর্ণ সংখ্যা নয়। √5 কি নয় ভাইয়া? পূর্ণ সংখ্যা নয়।
আচ্ছা, এখন যদি আমি বলতে পারি এই √5টা ভগ্নাংশ, তাইলেই তো এরা কি, এরা হচ্ছে মূলদ সংখ্যা বা মূলদ ভগ্নাংশ। কিন্তু যদি আমি হচ্ছে বলতে পারি এরা ভগ্নাংশ হবে না, তখন কি এরা মূলদ সংখ্যা হবে? হবে না, তখন কি হবে? অমূলদ সংখ্যা হবে। তো আমি ধরে নিই এবার যে হচ্ছে ধরি ধরি √5 একটি মূলদ ভগ্নাংশ। আমি কি করলাম? ধরে নিলাম মূলদ ভগ্নাংশ। আচ্ছা আচ্ছা, মূলদ ভগ্নাংশ মানে কি? এই জিনিসটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে আমি √5 দিয়ে নিলাম ইকুয়াল পি বাই কিউ। আচ্ছা, এখন দেখো এইখানে যেহেতু রুট আছে তাই আমি স্কয়ার করব। অনেকে কি করি আমরা এই জিনিসটা মুখস্থ করি যে এই জায়গায় কি করে দিব, ডাইরেক্ট স্কয়ার। এইখানে যখন এই যে কিউবিক রুট ছিল তখন আমরা কি করতাম, কিউব করতাম। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছি। যেহেতু এখানে রুট আছে তাই স্কয়ার করে দিলাম, তাই 5 ইকুয়াল পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এখন আমি একটা কিউ এই পাশে পার করে দিলে লিখতে পারবো 5 কিউ ইকুয়াল পি স্কয়ার ভাগ কিউ। আচ্ছা, দেখো তো এইখানে আমরা একটা জিনিস বলতে পারি, এই যে এই জায়গায় নোট দিব যে পি ও কিউ সহমৌলিক। এই সহমৌলিক কথাটা বলার কারণ কি? যেমন ধরো আমি যদি এখানে লিখি 2/1, বা হচ্ছে এটাকে আমি এইভাবে লিখি 4/2, দেখো তো কাটাকাটি করলে কত আসে? 2/1। তার মানে আলটিমেটলি কি এটা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি আমরা। আচ্ছা, কিন্তু আমি যদি ধরো এখানে লিখলাম 1/3, এটা কি আর কাটাকাটি পসিবল? পসিবল না। তার মানে যেহেতু এই দুইটাকে কাটাকাটি করে পূর্ণ সংখ্যা পাচ্ছি না, বা এই দুইটার মান পূর্ণ সংখ্যা পাচ্ছি না, তখন তারা হবে পরস্পরের সহমৌলিক। যদি এই যে কাটাকাটি করে এরকম কি আসে, পূর্ণ সংখ্যা আসে, তখন সেটা সহমৌলিক হবে না। আচ্ছা, দেখো তো কিউ কি ভগ্নাংশের নিচে আছে না? আচ্ছা, ভগ্নাংশের হর কি কখনো 0 হওয়া সম্ভব? সম্ভব না, কারণ হর 0 হলে এই ম্যাথটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাই আমরা বলতে পারবো কিউ, আচ্ছা তাই বলবো কিউ নট ইকুয়াল কি 0। আচ্ছা, বা আমরা হচ্ছে এবার কিউ নট ইকুয়াল 0 বললাম। এবার বলো তো কিউ এর মান যদি বাই এনি চান্স 1 হয়, কিউ এর মান যদি 1 হয়, তখন এটা কি ডাইরেক্ট কি পাবো না? এই যে এতটুকের মান কি পাবো? তার মানে ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে না 2 ভাগ 1 ইকুয়াল টু 2। তাহলে কিউ এর মান কি 1 হইতে, মানে 1 হইতে পারবে? পারবে না। তাহলে কিউ এর মান গ্রেটার দেন 1। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো তো এখানে কি পি কিউটা স্বাভাবিক সংখ্যার আন্ডারে হবে না, তাই আমরা লিখে দিব পি কিউ বিলংস টু ন্যাচারাল নাম্বার এন। আশা করি এই যে এই সাইড নোটটা আমরা বুঝতে পারছি। এবার দেখো তো যেহেতু কিউ একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে 5 এর সাথে যদি আমি কিউ গুণ করি, এটা কি একটা পূর্ণ সংখ্যা পাবো না? ধরো সাপোজ আমি বললাম কিউ এর মান 3, তাহলে 3 5 কত? 3 5 15, যেটা একটা কি পূর্ণ সংখ্যা। তাহলে আমি কি বলতে পারবো না অতএব 5 কিউ পূর্ণ সংখ্যা? অবশ্যই বলতে পারবো। আচ্ছা, কিন্তু এই মানটা কি দেখো তো, এটা একটা ভগ্নাংশ না? এই যে পি স্কয়ার ভাগ কিউ, এটা একটা ভগ্নাংশ। তাই আমি লিখবো কিন্তু পি স্কয়ার বাই কিউ ভগ্নাংশ। তো বলো তো একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ কি পরস্পর সমান হতে পারে? কখনোই না। তাইলে কি আমি এইখানে বলতে পারবো না অতএব 5 কিউ নট ইকুয়াল টু পি স্কয়ার ভাগ কিউ? আচ্ছা, দেখো তো এইবার পূর্ণ সংখ্যাও হয় নাই, ভগ্নাংশও হয় নাই, তাইলে কি এটা মূলদের ক্যাটাগরিতে পড়বে? পড়বে না। তাইলে এটা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে অমূলদে যাচ্ছে। অতএব যেহেতু এই যে √5 কে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, তাই এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা এই কথাটা লিখে নিব, অতএব √5 একটা অমূলদ সংখ্যা। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো চলো এবার আমরা বাস্তব সংখ্যার কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলা নিয়ে আলোচনা করি। তো এখন আমরা যে জিনিসটা দেখবো, অর্থাৎ বাস্তব সংখ্যার স্বীকার্য, এই জিনিসগুলো আমরা ডে টু ডে লাইফে এমনি ইউজ করি, কিন্তু মানে হয়তোবা হচ্ছে এটার নাম কি, এই ধরনের জিনিসপত্র জানি না। তাছাড়া এই প্রপার্টিজ গুলা অবশ্যই অবশ্যই আমরা সবাই জানি। এখন এই যে নামগুলো আমাদেরকে মনে রাখা লাগে, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি প্যারার। কারণ পরীক্ষা খাতায় সাইড নোট দিলে টিচার হচ্ছে যখন বুঝে যে তুমি এই বিধিগুলো বুঝতে পারছো, তখন তোমাকে মার্ক দিতে কার্পণ্য বোধ করে না, বা মার্ক দেয়। তো এই বিধিগুলো আমরা বুঝবো, যদিও হচ্ছে তোমাদের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু একটু মনোযোগ দিলে এই বিধিগুলো বুঝতে পারলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তো ফার্স্টে দেখো আবদ্ধতা বিধি। ফার্স্টে দেখো এ বি সি তিনটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এখন আবদ্ধতা বিধিটা আসলে কি, এটা আসলে কি বোঝাচ্ছে? দেখো
আমি যদি বলি এ বি সি তিনটা রিয়েল নাম্বার, অর্থাৎ এ আর বি দুইটা বাস্তব সংখ্যা। আচ্ছা, এ বি এর যোগফল কি কখনো অবাস্তব হবে? আচ্ছা, অবাস্তব মানে কি বা কাল্পনিক মানে কি? যখন রুটের মধ্যে মাইনাস আসবে। এখন দুইটা বাস্তব সংখ্যার যোগফল কি কখনো রুটের মধ্যে মাইনাস আসা পসিবল না? তাইলে এই দুইটা হচ্ছে কি, এই দুইটা যোগফলও বিলংস টু আর হবে। দেখো তো, আমি এ আর বি এর যদি বিয়োগফল বের করি, এইটাও কি বিলংস টু আর হবে না? কারণ দুইটা বাস্তব সংখ্যার বিয়োগফল কি অবাস্তব আসা সম্ভব? অবাস্তব আসা সম্ভব না। আবার যদি আমি এদের গুণ করি, অবশ্যই দুইটা বাস্তব সংখ্যার গুণফল বাস্তব হবে। আবার অবশ্যই দুইটা বাস্তব সংখ্যার ভাগফল কি হবে ভাইয়া? বাস্তব হবে। এগুলা কখনোই অবাস্তব আসা সম্ভব না। তাহলে দেখো তো, এই যে বাস্তব থেকে কি থাকতেছে, বাস্তবে থাকতেছে, এই যে একটা বাউন্ডের মধ্যে থাকতেছে, এই জিনিসটাকে বলা হয় আবদ্ধতা বিধি। অর্থাৎ বাস্তব ছিল আগেও, এখনো বাস্তব আছে। আশা করি এই প্রপার্টিসটা আমরা বুঝতে পারছি। এরপরে দেখো বিনিময় বিধি। বিনিময় বিধি আমরা হচ্ছে নর্মালি জানি, যেমন দেখো এ প্লাস বি, এটা যে কথা, আমি কি বি প্লাস এ এটাও বলতে পারবো না। কারণ ধর আমি বলতেছি 5+2, এটা মানে কত? এটা মানে 7। আমি কি বলতে পারবো না যে 2+5 এটা ইকুয়াল 7? অর্থাৎ কি করছি, এদের জাস্ট জায়গার পরিবর্তন করছি। এটাই হচ্ছে বিনিময় বিধি। আশা করি বুঝতে পারছি। এরপরে দেখো, আমি এ বি লেখা যে কথা, বি এ করাও একই কথা না? যেমন 5×2 10 ইকুয়াল হচ্ছে 2×5, একই ব্যাপার না? তার মানে গুণের ক্ষেত্রেও আগে বা পরে করা কোনো ম্যাটার না। তাহলে এটা হচ্ছে আমার কি, বিনিময় বিধি। এবার যদি তুমি এই জিনিসটা লেখো এ মাইনাস বি ইকুয়াল বি মাইনাস এ, এটা কি হবে? বিয়োগের ক্ষেত্রে কি এই জিনিসটা হবে? দেখো, এ থেকে বি বিয়োগ করলে তুমি যেই জিনিস পাবা, বি থেকে এ বিয়োগ করলে কি সেম জিনিস পাবা না? তাহলে এটা নট ইকুয়াল টু। তার মানে এটা আমার বিনিময় বিধির মধ্যে পড়তেছে না। তাহলে বিনিময় বিধির মধ্যে কোনটা পড়ে? যোগ এবং গুণ। বিয়োগ এবং ভাগ কিন্তু বিনিময় বিধির মধ্যে পড়বে না। আশা করি আমরা এই জিনিসটুকু বুঝতে পারছি। এরপরে আসো দেখো সংযোগ বিধি। সংযোগ বিধি জিনিসটা আসলে কি? সংযোগ বিধি জিনিসটা আসলে কি দেখো, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই যে 2 যোগ এখানে 5+3, তাহলে এটার মান আমরা কত পাবো? 5 আর 3 8, 8 আর 2 10। এবার যদি আমি বলি 2+5+3, তাহলে এটাও কত পাবো? এটার মানও পাবো 10। তাহলে দেখো তো, এখানে কি ছিল? এখানে 5 আর 3 কে আগে যোগ করে দেন এটার সাথে যোগ করছি। আর নিচে কি করছি? 2 আর 5 কে আগে যোগ করে তার সাথে 3 যোগ করছি। দুইটা সিনারিও কি একই না? এই দুইটা সিনারিওতে কি আমরা একই মান পাচ্ছি? তাইলে কি আমরা এই জিনিসটা বলতে পারি না যে বিনিময় বিধি, সরি সংযোগ বিধি এরকম যে এ যোগ বি প্লাস সি যে কথা ইকুয়াল এ প্লাস বি যোগ সি একই কথা? আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আবার ঠিক একইভাবে গুণের সময় যদি আমি লিখি, ধরো এ গুণ বিসি, এটা যে কথা, এ বি এর সাথে সি গুণ করা একই কথা না? যেমন ধরো 5 গুণ এখানে আমি 2×3 লিখলাম, তাহলে এটার মান পাচ্ছি কত? এই যে 3×6 5×6 30। আমি যদি এখানে এটাকে এইভাবে লিখি 5×2×3 5×10 3×10 30, একই মান পাচ্ছি। তার মানে গুণের সময় এই কি সংযোগ বিধিটা হচ্ছে অ্যাপ্লিকেবল। তার মানে দেখো, গুণ এবং হচ্ছে যোগের সময় কি এই বিনিময় বিধি এবং সংযোগ বিধিটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, এরপর আসো বন্টন বিধি। বন্টন মানে কি? ভাগ হওয়া। তার মানে কিভাবে ভাগ হবে? যেমন দেখো এ গুণ বি প্লাস সি, বন্টন মানে হচ্ছে কি এই দুইটার মধ্যেই ভাগ হয়ে যাবে। তার মানে এটাকে যদি আমি গুণ করি কি পাবো? এ বি যোগ হচ্ছে কি এসি। এটাই হচ্ছে বন্টন বিধি, যে এ কি করতেছে? দুইজনকে টাইম দিচ্ছে বা দুইজনের মধ্যেই ভাগ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বন্টন বিধি। আশা করি বুঝতে পারছি। দেখো বিনিময় বিধি মানে কি? একটা আরেকটার সাথে বিনিময় করবে, এই যে দেখো বিনিময় করছে, এই যে একটা আরেকটার জায়গায় বিনিময় করছে। সংযোগ বিধি মানে কি? একটা আরেকটার সাথে যোগ হচ্ছে, এই যে এইরকম, বা একটা আরেকটার সাথে এই যে এভাবে হচ্ছে এই নিয়মটা খাটতেছে। আর আবদ্ধতা বিধি মানে বাস্তব থেকে বাস্তবেই থাকতেছে, এই জিনিসটাকে বলতেছে আবদ্ধতা বিধি। তো চলো আরো দুইটা প্রপার্টিস আছে, সেই জিনিসগুলো আমরা দেখি। তো এখানে এই যে আমাদের সংযোগ বিধিটা বেশি ব্যবহৃত হয়। তো আরো দুইটা প্রপার্টিস এর, একটা হচ্ছে বিপরীতক বিধি আর একটা হচ্ছে অভেদক বিধি। তো এই বিপরীতক বিধি আর অভেদক বিধিকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা এগুলো একটু তুলে নিই। তো আচ্ছা, এরপর আসো কি বিপরীতক বিধি। বিপরীতক বিধিটা আসলে কি, কি বোঝাচ্ছে, এটার কাজ কি? আচ্ছা, বিপরীতক বিধি। আচ্ছা, বিপরীতক বিধি মেনলি হচ্ছে সংখ্যা রিমুভের জন্য ব্যবহার করা হয় বা সংখ্যা ভ্যানিশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটার কাজ কি?
সংখ্যা ভ্যানিশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন কিভাবে সংখ্যা ভ্যানিশের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই জিনিসটা আমি বুঝাচ্ছি। ধরো এই বিপরীতক বিধি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে যোগের বিপরীতক আর একটা হচ্ছে গুণের বিপরীতক। এই যোগের বিপরীতক কোনটা আর গুণের বিপরীতক কোনটা? ধরো আমি এ এর সাথে এ যোগ করতেছি, কিন্তু যেহেতু বলতেছি যোগের বিপরীতক, তার মানে এটা যেহেতু প্লাস এটা হয়ে যায় মাইনাস, তাহলে আমি এ যোগ মাইনাস এ করলে কত পাবো? 0 পাবো। এই যে দেখো সংখ্যা ছিল এ, এই এটাকে কি করছি আমরা? রিমুভ করছি। কিভাবে রিমুভ করছি? যোগের বিপরীতক বিধির মাধ্যমে। এই যে এ এর সাথে কি মাইনাস এ যোগ করলে কত হবে? 0 হবে। ধরো আমি বলতেছি পি যোগ মাইনাস পি, এটা কত পাবো আমরা? 0 পাবো। এটা হচ্ছে যোগের বিপরীতক। এবার গুণের বিপরীতককে কিভাবে আমরা সংখ্যা রিমুভ করবো বা চলকটাকে রিমুভ করবো? ধরো এ, তার বিপরীতক মানে কি 1/a। দেখো তো কাটাকাটি করলে কি আসে? 1 আসে। তার মানে এইখানে কি হয়েছে? এই যে এই জিনিসটা রিমুভ হয়েছে না? রিমুভ হয়েছে। তাহলে এটা হচ্ছে গুণের বিপরীতক। তার মানে মাথায় রাখবা যোগের বিপরীতক হচ্ছে একটা যদি প্লাস হয় অপরটা হবে মাইনাস, গুণের বিপরীতক একটা যদি হচ্ছে ধরো সাপোজ এক্স হয় একটা হবে 1/x। এটাই হচ্ছে বিপরীতক বিধি। এবং হচ্ছে লাস্ট ওয়ান, অভেদক বিধি। অভেদক অভেদক বিধি। তো এই অভেদক বিধি, এই অভেদক বিধিটা কি? যেটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে যোগের অভেদক বিধি আর একটা হচ্ছে গুণের। তো যোগেরটা কি আর গুণেরটা কি? দেখো আমি যদি এ এর সাথে 0 যোগ করি তাহলে কি পাবো? এ পাবো না। আবার হচ্ছে যদি আমি পি এর সাথে 0 যোগ করি কি পি পাবো না। তার মানে কোন একটা সংখ্যার সাথে আমি কি যোগ করলে ওই আগের জিনিসটা পাওয়া যায়। তার মানে কোন সংখ্যার সাথে যদি আমি 0 যোগ করি অবশ্যই আগে যেটা ছিল বা যে সংখ্যা ছিল সেই সংখ্যাই পাবো, আগে যে সংখ্যা ছিল সেই সংখ্যাই পাবো। এটাই হচ্ছে যোগের অভেদক বিধি। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে গুণের অভেদক কোনটা বলতো? যোগের অভেদক। তাহলে কত হচ্ছে? যোগের অভেদক হচ্ছে 0। এই জিনিসটা তোমরা মার্ক করে রাখবা বা মুখস্থ করবা। গুণের অভেদক কত হবে? কোন একটা সংখ্যার সাথে কত গুণ করলে সেম ওই সংখ্যা পাওয়া যায়? অবশ্যই 1। যেমন আমি লিখি 7 গুণ 1 কত? 7। আমি যদি লিখি 5 গুণ 1 কত? 5। তার মানে কোন সংখ্যার সাথে আমি যদি হচ্ছে 1 গুণ করি তাইলে সেটা কি পাচ্ছি? ওই আগের সংখ্যা পাচ্ছি। তাহলে গুণের অভেদক কত? গুণের অভেদক হচ্ছে 1। আশা করি আমরা বুঝতে পারছি। তো তোমরা এই দুইটা তুলে নাও। এখন আমরা দেখবো অনন্যতা বিধি। তো দেখো এখানে অনন্যতা বিধি, অনন্যতা বিধিটা আসলে কি? ধরো আমি ধরলাম এক্স ইকুয়াল ওয়াই একটা সমীকরণ আর এ ইকুয়াল বি এটা আরেকটা সমীকরণ। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাইলে আমি যদি এবার ইচ্ছা মতো দুইটা সমীকরণকে যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি বা ভাগ করি, এই জিনিসগুলা করতে পারবো। এবং এটাই হচ্ছে অনন্যতা বিধি। দেখো তো আমি যদি 1 আর 2 যোগ করি তাহলে কি হবে? বাম্পার আর বাম্পার যোগ, ডাম্পার আর ডাম্পার যোগ, তাহলে এক্স প্লাস এ ইকুয়াল ওয়াই প্লাস বি। তাহলে এরকম দুইটা সমীকরণ দেওয়া থাকলে আমরা হচ্ছে এভাবে যোগ করতে পারবো। ঠিক তেমনি ভাবে কি করতে পারবো? বিয়োগ করতে পারবো। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল ওয়াই মাইনাস বি। আবার ঠিক তেমনি ভাবে আমরা কি করতে পারবো? গুণ করতে পারবো। তাহলে হবে এক্স এ ওয়াই বি। ঠিক তেমনি ভাবে আমরা যদি ভাগ করি 1/2, তাহলে লিখতে পারবো এক্স ভাগ এ ইকুয়াল ওয়াই ভাগ বি। এই যে এগুলাই হচ্ছে অনন্যতা বিধি। অর্থাৎ একটা সমীকরণ দেওয়া, দুইটা সমীকরণ থাকবে, তাদেরকে আমরা আমাদের সুবিধার্থে যখন যোগ করা লাগবে যোগ করব, বিয়োগ করা লাগলে বিয়োগ করব, গুণ করা লাগলে গুণ করব এবং ভাগ করা লাগলে ভাগ করব। তো এটাই হচ্ছে আমাদের অনন্যতা বিধি। আশা করি আমরা এই বিধিটা বুঝতে পারছি। তো চলো এবার আমরা হচ্ছে কিছু প্রবলেম সলভ করি। তো আমরা এখন বোর্ডে তুলে রাখা এই দুইটা প্রশ্ন সলভ করব। এই দুইটা প্রশ্নের সলভের মাধ্যমে আজকের লেকচার আমরা শেষ করব। তো প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে এ বি সি বিলংস টু আর, অর্থাৎ এ বি সি তিনটাই বাস্তব সংখ্যা হলে এবং এ প্লাস বি ইকুয়াল এ প্লাস সি হলে দেখা যায় বি ইকুয়াল সি। তো অনেকে বলবা এটা আবার হচ্ছে কঠিন কি? এখানে তো হচ্ছে আমরা নর্মালি এই পাশ থেকে এই পাশ এ কেটে দিতে পারবো, দিলেই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার বি ইকুয়াল সি পেয়ে যাবো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আসলে আমরা এভাবে থিঙ্কিং করতেছি, কিন্তু এর ভেতরের যে ব্যাপার স্যাপার এইটা দিয়ে সলভ করতে হবে আমাদের এই চ্যাপ্টারে। এবং প্রত্যেকটা লাইনে আমরা যে হচ্ছে বিধিগুলো ব্যবহার করছি সেগুলো আমাদেরকে লিখতে হবে, তাইলে আমরা মার্ক পাবো, আদারওয়াইজ কিন্তু 0। টিচাররা সেগুলাই দেখে। এখন দেখো প্রথম প্রশ্ন আমি সলিউশন করি। 1 নাম্বার আমি বলতে পারবো দেওয়া আছে আমার কি, দেখো তো এ প্লাস বি ইকুয়াল এ প্লাস সি। তো আমি এটা লিখলাম। এখন কাহিনী হচ্ছে দেখো তো আমার আনতে হবে কি? বি ইকুয়াল সি। বি ইকুয়াল সি আনতে হলে আমার কি এ আর এ কাটা লাগবে না? এখন এরা কি আছে? যোগ আকারে আছে। যোগ আকারে থাকলে কি করলে আমি এই এ কাটতে পারবো? বলো তো তোমরা কি করলে এ কাটতে পারবো? আমরা যদি মাইনাস এ যোগ করি যোগের বিপরীত বিপরীত বিধি অনুসারে আর কি,
তাহলে দেখো তো আমি এখানে লিখতে পারবো না এ প্লাস বি, ঠিক তেমনি ভাবে মাইনাস এ যোগ এ প্লাস সি। তো এইখানে কিন্তু আমাদের লেখার সময় এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, আমরা একসাথে মিলাই দিলে চলবে না। কারণ ধরো তোমার স্কুলে 3জন ফ্রেন্ড আছো তোমরা, বা 2জন ফ্রেন্ড আছো, তুমি আর তোমার সবচেয়ে ভালো ক্লোজ একজন ফ্রেন্ড। তো 2জনের মধ্যে আরেকজন নতুন বন্ধু আসছে, যে তোমাদের সাথে কি হবে, আস্তে আস্তে মিউচুয়াল হয়ে দেন আস্তে আস্তে তোমাদের মতো ভালো ফ্রেন্ডশিপ তৈরি হবে তোমাদের মধ্যে। তো আস্তে আস্তে সে তোমাদের মধ্যে মিশবে, এসে কিন্তু একবারে যে এমন না তোমার সাথে আসলো, এসে পরিচয় হওয়ার সাথে সাথে তোমার ভালো বন্ধু হয়ে গেল। আসবে, আস্তে আস্তে কথাবার্তা হবে, দেন মিশবে। তো দেখো তো এখানে আমরা কি কাজ করলাম, মাইনাসে যোগ করলাম, এটা কি অনুসারে, এটা হচ্ছে যোগের বিপরীত বিধি অনুসারে। ঠিক আছে, ভালো কথা। এইবার দেখো তো আমাদের কি একটা নিয়ম ছিল না, সংযোগ বিধি অনুসারে। সংযোগ বিধিটা কি ছিল, যে এ প্লাস বি প্লাস সি, এখানে এই যে এই জিনিসটা মানে যে কথা এ প্লাস বি যোগ সি একই কথা। তো আমি কি এখানে তাইলে আমি বলতে পারবো না মাইনাস এ যোগ এ যোগ হচ্ছে বি, যে কথা এইটা থেকে আমি বলতে পারবো এই লাইন থেকে এই লাইন লেখা যাবে। ঠিক তেমনি ভাবে আমি এখানেও লিখতে পারবো মাইনাস এ যোগ এ যোগ সি লিখতে পারবো। তাইলে আমি এখানে কোন রুলস অ্যাপ্লাই করছি, এখানে আমি সংযোজক বিধি অ্যাপ্লাই করছি। তো আমি এটা লিখবো সংযোগ বিধি, সংযোগ বিধি লিখলাম। আচ্ছা দেখো তো এইবার যে এই যে এইটা আর এটা কাটা যাবে, এটা কি বিধি, এটা হচ্ছে এই যে এ এর সাথে মাইনাস এ যোগ করছি, বিপরীত বিধি অনুসারে কি এই দুইটা কাটা যাবে। তাহলে আমি নিচের লাইনে দেখো তো বিপরীত বিধি অনুসারে আমি এই যে এটা আর এটা কাটা গেলে কি লিখবো, 0 যোগ বি, এখানে লেখা যাবে 0 যোগ হচ্ছে সি। কোন নীতি অনুসারে লিখলাম, বিপরীত বিধি অনুসারে, তাই লেখো বিপরীত বিধি। বা আরো ক্লিয়ার করে বললে তোমরা বলবা যোগের বিপরীত বিধি অনুসারে। আচ্ছা দেখো তো এরপরে শূন্যর সাথে বি যোগ করলে যে শূন্য হবে, সরি বি হবে, আর শূন্যর সাথে সি যোগ করলে সি হবে, এটা আমরা কোথা থেকে পাই, এইটা আমরা কোথা থেকে পাই ভাইয়া, এইটা আমরা পাই অভেদক বিধি অনুসারে। কারণ অভেদক বিধি অনুসারে কি ছিল, শূন্যর সাথে যে সংখ্যায় যোগ করো ওই সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে লিখে দিবা অভেদক, অভেদক বিধি অনুসারে বা অভেদক বিধির অস্তিত্ব অনুসারে। তাহলে এই যে প্রমাণ হয়ে গেছে বি ইকুয়াল সি, এটাই হচ্ছে আমার প্রথম ম্যাথ। তো দেখো দ্বিতীয় ম্যাথে কি বলা হয়েছে, বলা হয়েছে এবিসি বিলংস টু আর, অর্থাৎ এবিসি তিনটাই বাস্তব সংখ্যা যদি হয় এবং এ বি ইকুয়াল যদি এসি হয়, তাইলে আমাকে প্রমাণ করতে হবে যে বি ইকুয়াল সি, বা দেখাইতে হবে। আচ্ছা আমি লিখলাম সলিউশন, ফার্স্টে তুলে নিব, দেওয়া আছে এ বি ইকুয়াল কি ভাইয়া এসি। তো দেখো তো আমাদের ফার্স্টে কি করতে হবে, এখানে বি ইকুয়াল সি দেখাইতে হবে, তার মানে এই এটাকে রিমুভ করতে হবে। তার মানে আমি যদি 1/a দ্বারা গুণ করি, এই যে এর আগের বার যে কাজ করছিলাম, আমরা কি বললাম, নতুন একজন ফ্রেন্ড আসবে তোমাদের মাঝে, সে আস্তে আস্তে তোমাদের সাথে মিশবে, তাই লেখার সময় অবশ্যই আমরা আলাদা করে লিখি 1/a গুণ হচ্ছে কি ভাইয়া এসি। বোঝা গেছে এতটুকু? এবার দেখো তো এটা কি সংযোজক বিধির, সংযোগ বিধির সময় কি আমরা এভাবে লিখতে পারতাম না, এ বি এর সাথে ধরো সি আছে, এটাকে কি এভাবে লিখতে পারতাম না যে এ গুণ বিসি, অবশ্যই লিখতে পারতাম। তাইলে এবার আমরা কি করব, 1/a এর সাথে এই যে এটা নিব, গুণ বি লিখবো। আচ্ছা ঠিক তেমনি ভাবে আমরা এই পাশে 1/a এর সাথে এ নিব, গুণ কি লিখবো, সি লিখবো। এটা কোন বিধি অনুসারে, এটা হচ্ছে সংযোগ বিধি অনুসারে। তাহলে সাইড নোট দিবা সংযোগ বিধি। এই সাইড নোট গুলা যদি না দাও তুমি কিন্তু মার্ক পাবা না, মার্ক হচ্ছে 0। আচ্ছা দেন দেখো পরের লাইন, এই যে 1/a আর এ কি কাটাকাটি হয়ে 1 হবে, এই জিনিসটা কোন বিধি অনুসারে, এই জিনিসটা কোন বিধি অনুসারে ভাইয়া, এই জিনিসটা হচ্ছে আমার গুণের অভেদক, বা সরি গুণের অভেদক না, বিপরীতক বিধি আর কি, বা বলতে পারো গুণের বিপরীতক বিধি। তাহলে দেখো তো সাইড নোট দিতে পারবো না, বিপরীতক বিধি অনুসারে এই জিনিসটা। আচ্ছা এরপরে দেখো তো বি এর সাথে যে 1 গুণ করলে বি হবে, এটা কোন বিধি অনুসারে ছিল, এটা ছিল অভেদক, অভেদক বিধি অনুসারে। তাহলে এখানে বি ইকুয়াল সি, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে অভেদক বিধি অনুসারে, এবং এটাই হচ্ছে আমাদের প্রুফ বা দেখানো হলো, অতএব শোর। তাহলে আশা করি বুঝতে পারছো এখানে আমরা কোন বিধিগুলো অ্যাপ্লাই করছি এবং কেন এভাবে লিখতে হচ্ছে। অবশ্যই অবশ্যই ম্যাথ গুলা করার সময় আমরা হচ্ছে সাইড নোট দিয়ে ম্যাথ করব।
তো আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ বাস্তব সংখ্যা ও অসমতার দ্বিতীয় লেকচারে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দেখার সুযোগ করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।